हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस बीटा यूट्यूब चैनल। आज के पढ़ाবো ক্লাস 11 বায়োলজি। আগের দিন ভিডিও হয়েছিল তোমাদের শ্বাসক্রিয়ার যান্ত্রিক কৌশল বর্ণনা করা, অর্থাৎ শ্বাসক্রিয়াতে অর্থাৎ ব্রিদিংয়ে নিঃশ্বাস এবং প্রশ্বাসে সম্পর্কযুক্ত পেশিগুলির নাম এবং পেশিগুলির ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা মেন, অর্থাৎ এইচএস বোর্ড লেভেলের কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা কি দেখেছিলাম যে প্রশ্বাস প্রক্রিয়ায় দুটো পেশি সাহায্য করছে, একটা হচ্ছে তোমার কি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর একটা হচ্ছে ডায়াফ্রাম। নিঃশ্বাস প্রক্রিয়ায়ও দুটো পেশি সাহায্য করছে। এবারটি কার কন্ট্রাকশন হচ্ছে কার রিল্যাক্সন হচ্ছে সেটা এবারটি তোমাকে মনে রাখতে হবে। ওইটাই যখন প্রশ্বাস প্রক্রিয়া হচ্ছে তখন এইটা আগের দিকে বেড়ে আছে, দুটারই কন্ট্রাকশন হচ্ছে। আর নিঃশ্বাস প্রক্রিয়ায় এইটা ডায়াফ্রামটা রিল্যাক্সন হচ্ছে, ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে, যার জন্য আগে যেরকম ছিল তার পূর্বকার অবস্থায় ফিরে আসবে। এর ফলে কি প্রশ্বাস প্রক্রিয়া একটা জিনিস মনে রাখতে হবে যে থোরাসিক ক্যাভিটি অর্থাৎ বক্ষগহ্বরের আয়তনটা বাড়াতে হবে, ঠিক আছে। আর তোমার নিঃশ্বাস প্রক্রিয়া থোরাসিক ক্যাভিটি বা বক্ষগহ্বরের আয়তনটা কমাতে হবে, এইটা হচ্ছে মেন জিনিস। এরপরে তোমাকে যখন বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে গেল, তখন যখনই আয়তনটা বেড়ে সহজেই ওটুটা ঢুকতে পারে। আর যখন বক্ষগহ্বরের আয়তনটা ছোট হয়ে গেল তখন কি একটা চাপ সৃষ্টি করবে, এর ফলে সহজে সিওটুটা দেহের বাইরে নির্গত হয়ে যাবে, ঠিক আছে। আজকে যেটা পড়বো এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসটা কীরকমভাবে এক্সচেঞ্জ হচ্ছে, কোথা থেকে কোথায়। অ্যালভিওলাই থেকে রক্তজালক, আবার রক্তজালক থেকে আবার কলাকোষের মধ্যে, এটা কীরকমভাবে হচ্ছে। অর্থাৎ কি আমাদের দেহের যে যত সমস্ত কোষ আছে প্রায় 10 লাখ ক্রোড় অর্থাৎ 10 লক্ষ কোটি সেল আছে। আবার ওই প্রত্যেকটা সেলকে তোমার কি এনার্জি তৈরি করতে হবে, তার জন্য কি রেসপিরেশন দরকার, আবার রেসপিরেশন দরকার জন্য কি অক্সিজেন দরকার রেসপিরেশন করতে গেলে, অর্থাৎ গ্লুকোজকে ভাঙতে গেলে। ওই গ্লুকোজটা কিভাবে ঢুকছে, আমাদের অক্সিজেনটা সাপ্লাই হচ্ছে তোমার কি ট্রাকিয়া থেকে প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, টার্সিয়ারি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল দিয়ে তোমার অ্যালভিওলাই চলে যাচ্ছে। অ্যালভিওলার উপর ব্লাড ভেসেলগুলো আছে, রক্তজালকগুলো আছে, ওইখানের মধ্যে ঢুকছে। কীরকমভাবে ঢুকছে, নিশ্চয়ই একটা চাপের তারতম্য আছে, চাপের ডিফারেন্স আছে, যার জন্য উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে আরও পড়ব যে আংশিক চাপ জিনিসটা কি, এই কনসেপ্টটাও জানবো। তোমরা কেমিস্ট্রিতে আশা করি পড়বে অবশ্য আংশিক চাপ, ঠিক আছে। চলো দেখা যাক যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস ব্যাপারটা কি, অর্থাৎ গ্যাসের আদান প্রদান। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান, ঠিক আছে, ক্লিয়ার। গ্যাসের আদান প্রদান কীরকমভাবে হচ্ছে, ফুসফুস এবং দেহের, এটা কাদের মধ্যে ঘটছে, ফুসফুস থেকে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ফুসফুস থেকে যাচ্ছে তোমার রক্তজালক, আবার রক্তজালক থেকে আবার যাচ্ছে কোথায়, রক্তজালক থেকে আবার কোথায় যাচ্ছে, আবার কোনো একটা কোষের মধ্যে, তাই তো এরকমভাবে যাচ্ছে। তাহলে এইখানে কোন পদ্ধতির সাহায্যে যাচ্ছে, ব্যাপন পদ্ধতির সাহায্যে। ওই জায়গায় ব্যাপন পদ্ধতির সাহায্যে গ্যাসের আদান প্রদানটা ঘটছে, ব্যাপন পদ্ধতির সাহায্যে, ব্যাপন পদ্ধতির সাহায্যে। তাহলে ব্যাপন পদ্ধতিটা কি, অধিক চাপযুক্ত ঘনত্ব, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে পরিবাহিত হবে। এখানে কি হচ্ছে, এখানে সাধারণত তোমার কি অধিক আংশিক চাপযুক্ত অঞ্চল থেকে
নিম্ন আংশিক চাপ অঞ্চলের দিকে ওই অক্সিজেন এবং এই গ্যাসের আদান প্রদান ঘটে। ঠিক আছে, এই টার্মটা লিখে দেখো, অধিক আংশিক চাপযুক্ত অঞ্চল থেকে অধিক আংশিক চাপ যুক্ত অঞ্চল থেকে নিম্ন আংশিক চাপ তো গ্যাসের আদান প্রদান ঘটে। আদান প্রদান ঘটে। ঠিক আছে, এবারটি দেখো আংশিক চাপ, এই টার্মটা আসছে আংশিক চাপ। এই দেখো আংশিক চাপ, এই আংশিক চাপ, এই যে আংশিক চাপ, ব্যাপারটা কি? আংশিক চাপ জিনিসটা কি? সাপোজ ধরে নাও এটা একটা পাত্র, ঠিক আছে, এখানে কি কি আছে? এখানে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, তারপর হাইড্রোজেন আছে, বিভিন্ন এটসেট্রা গ্যাস আছে। ঠিক আছে, এই পাত্রের মধ্যে অক্সিজেন যে চাপটা ক্রিয়েট করছে, এত একটা এই পাত্রে একটা চাপ সৃষ্টি হয়েছে, বিভিন্ন গ্যাসের চাপের ফলে একটা চাপ সৃষ্টি হয়েছে। পার্টিকুলার যে কোনো একটা গ্যাস অক্সিজেন, ওই অক্সিজেন যে চাপটা সৃষ্টি করছে সেই চাপটাকে কি বলবো আমরা? অক্সিজেনের আংশিক চাপ। বুঝা গেল? আর যদি সেটা কার্বন ডাইঅক্সাইড যে চাপটা সৃষ্টি করছে এখানে, সেটাকে আমরা বলবো কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। বুঝা গেল? অর্থাৎ যদি এটা আমরা হাইড্রোজেন বলি, তাহলে এটা কি বলবো? যে চাপটা সৃষ্টি করছে হাইড্রোজেন, সেটা বলবো হাইড্রোজেনের আংশিক চাপ। ঠিক আছে, এটা গেল আমাদের কাহিনী। এরপরে আমরা দেখব যে কোথাকার মানে চাপের যে তারতম্য, চাপটা কোন জায়গাটায় কত জায়গা আছে সেটা দেখব চাপটা। ঠিক আছে, চলো, এটা একটা কোষ, এটা অ্যালভিওলাই, এটা অ্যালভিওলাই, একে ঘিরে রক্তজালক আছে, একে ঘিরে রক্তজালক আছে। ঠিক আছে, আর এটা ধরে নাও একটা কোষ, এটা ধরে নাও একটা কোষ। ঠিক আছে, এটা একটা কোষ। ঠিক আছে, এটা একটা কোষ। তাহলে দেখবো অ্যালভিওলাইয়ের মধ্যে আচ্ছা নিশ্চয়ই একটা চাপের তারতম্য আছে। এখানে দেখবে অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের আংশিক চাপটা হচ্ছে 104 মিলিমিটার অফ এইচ। কত? 104 মিলিমিটার অফ এইচ। এখানে অক্সিজেনের আচ্ছা আংশিক চাপকে সবসময় ডিনোট করবো P(O2). এটা মানে বোঝায় অক্সিজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ। ঠিক আছে, আচ্ছা PeO2 মানে এটা বুঝবো আমরা অক্সিজেনের কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ, কার্বন অক্সাইডের আংশিক চাপ, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। এখানে কি বললাম যে P(O2) কত আছে? এখানে P(O2) আছে তোমার কত? P(O2) আছে 104 মিলিমিটার অফ এইচ। ঠিক আছে, আর এই রক্তজালকের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ P(O2) হচ্ছে 95 মিলিমিটার অফ এইচ। ঠিক আছে,
ঠিক 95 মিলিমিটার অফ এইচজি, এবং ঠিক একই রকমভাবে এইখানকার রক্তজালকের মধ্যে কি আছে, এটা ঠিক তাহলে কি এখানেও পুরো টোটালটা তোমার কি 95 মিলিমিটার অফ এইচজি। এখানেও অক্সিজেন আংশিক চাপটা কত, O2 is equal to 95 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, আর এইখানে কোন একটা কোষের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ 40 মিলিমিটার অফ এইচজি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে অক্সিজেনে কীরকম পরিবাহিত হচ্ছে, এইখানে এর চাপটা একটু বেশি, তাহলে এইটা কম, তাহলে কি অক্সিজেনটা অ্যালভিওলাই থেকে রক্তজালকের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, অর্থাৎ কোন পদ্ধতির সাহায্যে, ব্যাপন পদ্ধতির সাহায্যে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে পরিবাহিত হল। ঠিক আছে, অক্সিজেন আসছে, অক্সিজেন আসছে, অক্সিজেন আসছে, ক্লিয়ার? ঢুকলো এটা দিয়ে তোমার কি হলো, গেল এইখানে 95 মিলিমিটার অফ এইচজি, এখানে অক্সিজেনের রক্তজালকের মধ্যে অক্সিজেন আংশিক চাপ হচ্ছে 95 মিলিমিটার অফ এইচজি, অক্সিজেনের এইখানে আংশিক চাপটা হচ্ছে তাহলে কত, 40 মিলিমিটার অফ এইচজি। তাহলে কোথা থেকে কোথায় যাবে, অক্সিজেন উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে। ক্লিয়ার? বুঝে গেল? এটা গেল আমাদের অক্সিজেনের ট্রান্সফার। ঠিক আছে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে কোনো কোষের মধ্যে প্রবেশ করে। এরপরে যেটা দেখব যে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ। দেখো এইখানে সাধারণত এই কোনো একটা কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ 46 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, আর এইখানে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ 40 মিলিমিটার অফ এইচজি। ক্লিয়ার? 40 মিলিমিটার অফ এইচজি। আর এইখানে আবার কিছু বেড়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়াজনিত কারণে এখানে অক্সিজেন ঠিক ফুসফুসে অ্যালভিওলার কাছে অ্যালভিওলার সংলগ্ন রক্তজালকের কাছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপটা বেড়ে যাবে। অর্থাৎ তোমার কত হয়ে যাবে, অর্থাৎ এখানে 45 থেকে 46 মিলিমিটার অফ এইচজি, আর এইখানে হয়ে যাবে তোমার 40 মিলিমিটার অফ এইচজি। এইখানে P of CO2 কত, 45 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, আর এইখানে P of CO2 কত, CO2 হ্যাঁ ঠিক আছে, কত 40 মিলিমিটার অফ এইচজি। তাহলে কোথা থেকে কোথায় যাবে, এইটাও অক্সিজেনের পরিবহনটা কীরকমভাবে হচ্ছে, অক্সিজেনের পরিবহনটাও তোমার কি হিসেবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডে ব্যাপন পদ্ধতির সাহায্যে হচ্ছে। তাহলে কোথা থেকে কোথায় যাবে, উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপের দিকে পরিবাহিত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হচ্ছে উচ্চচাপ থেকে। ঠিক আছে, এইখানে এর ফলে দেহের বাইরে নির্গত হয়ে যাবে তোমার অ্যালভিওলার ডাক্ট, তারপর রেসপিরেটরি ব্রঙ্কিউল, টার্সিয়ারি ব্রঙ্কিউল, টার্সিয়ারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, প্রাইমারি ব্রঙ্কাই, তারপর ট্রাকিয়ার মধ্যে ফ্যারিংস থেকে নাসাল ক্যাভিটি দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ নাসাগহ্বর দিয়ে চলে যাবে। বুঝা গেল? তাহলে ব্লু কালারে যেটা দেখলাম সেটা কি কার্বন ডাই অক্সাইডের CO2 এর ট্রান্সফার। ব্ল্যাক কালারে যেটা দেখলাম অটো ট্রান্সফার। ক্লিয়ার? তাহলে এখানে কি কি দেখলাম, তাহলে কীরকমভাবে লিখবে। প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার কি অ্যালভিওলাই থেকে ফুসফুসে জালকের মধ্যে রক্তজালকের মধ্যে প্রবেশ। প্রথম পয়েন্ট অ্যালভিওলাই থেকে
অ্যালভিওলাই থেকে রক্ত চালকের মধ্যে অক্সিজেনের প্রবেশ। এই পয়েন্টে কি লিখবে? প্রথম এই পয়েন্টে লিখবে, এখানে কি লিখবে? যে অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ 104 মিলিমিটার অফ এইচজি। অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের আংশিক চাপ কত? 104 মিলিমিটার অফ এইচজি। ক্লিয়ার? অক্সিজেনের আংশিক চাপ 104 মিলিমিটার অফ এইচজি, কিন্তু ফুসফুসীয় রক্তজালকের মধ্যে আংশিক চাপ ফুসফুসীয় রক্তজালকের মধ্যে আংশিক চাপ P of O2 is equal to কত? 95 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে ব্যাপন পদ্ধতির সাহায্যে অ্যালভিওলাই থেকে অক্সিজেন রক্তজালকের মধ্যে প্রবেশ করবে। ব্যাপন পদ্ধতির সাহায্যে অ্যালভিওলাই থেকে O2 ব্যাপনের ফলে O2 ফুসফুসীয় রক্তজালকের মধ্যে প্রবেশ করবে। ফুসফুসীয় রক্তজালকের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, এইটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট কি লিখবে? যে রক্তজালক থেকে অক্সিজেনটা কোথায় যাবে? কোষের মধ্যে, অর্থাৎ রক্তজালক থেকে অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ। রক্তজালক থেকে অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ। এখানে কি লিখবে? এখানে রক্তজালকের মধ্যে P of O2 অক্সিজেনের আংশিক চাপ কত? 95 মিলিমিটার অফ এইচজি। আর কোষের মধ্যে আংশিক চাপ কত? 40 মিলিমিটার অফ এইচজি। ঠিক আছে, এখানে কি লিখবে তাহলে? ব্যাপন পদ্ধতির সাহায্যে অক্সিজেন রক্তজালক থেকে কোষের মধ্যে প্রবেশ করবে। ব্যাপন পদ্ধতির সাহায্যে অক্সিজেন রক্তজালক থেকে কোষের মধ্যে প্রবেশ করবে। রক্তজালক থেকে কোষের মধ্যে প্রবেশ করবে।
কোষের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট গেল। এই দুটো পয়েন্ট কি, অক্সিজেনের আদান প্রদানটা কি এরকম ভাবে হচ্ছে। এরপরে দেখবো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি লিখবো কার্বন ডাইঅক্সাইডে, কোষ থেকে রক্ত জালকের মধ্যে কার্বন ডাইঅক্সাইডে কোষ থেকে CO2 রক্ত জালকের মধ্যে প্রবেশ, রক্ত জালকের মধ্যে প্রবেশ, কোষ থেকে রক্ত জালকের মধ্যে প্রবেশ। ঠিক আছে, দেখো কোষ থেকে রক্ত জালকের মধ্যে প্রবেশ কি হচ্ছে, কার মধ্যে চাপ, এইটা কোষের মধ্যে, হ্যাঁ কোষের মধ্যে P of CO2 is equal to 46 millimeter of Hg. আর রক্ত জালকের মধ্যে P of CO2 is equal to 40 millimeter of Hg. তাহলে কি হবে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে রক্ত জালকের মধ্যে প্রবেশ করবে। কোষ থেকে CO2 ব্যাপন পদ্ধতির সাহায্যে কোথায় প্রবেশ করবে, রক্ত জালকের মধ্যে প্রবেশ করবে। রক্ত জালকের মধ্যে প্রবেশ করবে। ক্লিয়ার, বোঝা গেল এটা? হ্যাঁ, এটা তোমার 3 নম্বর পয়েন্ট গেল। এবার 4 নম্বর পয়েন্টটা কি হবে, যে রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ, রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ। রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত জালক থেকে CO2 অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ। অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ। তাহলে কি বলছে, রক্তজালক থেকে CO2 অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ। অ্যালভিওলাইয়ের তোমার অ্যালভিওলাই নিকটস্থ রক্তজালকের P of CO2, অ্যালভিওলাই নিকটস্থ রক্তজালকের P of CO2 কত, P of CO2 45 millimeter of Hg, 45 millimeter of Hg। এবারটি অ্যালভিওলাইয়ের মধ্যে P of CO2, অ্যালভিওলাইয়ের মধ্যে P of CO2, অ্যালভিওলাইয়ের মধ্যে P of CO2 is equal to কত, P of CO2 is equal to 40 millimeter of Hg, ক্লিয়ার, 40 millimeter of Hg। তাহলে কি হবে, তাহলে রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করবে। রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে
ব্যাপন পদ্ধতিতে অ্যালভিওলাইয়ের মধ্যে এর মধ্যে প্রবেশ করবে। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে আমাদের কাহিনী, কীরকমভাবে গ্যাসের আদান প্রদান ঘটছে না ঘটছে, এটা হচ্ছে মেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপরে যেটা আমরা দেখব যে ট্রান্সপোর্ট অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের পরিবহনটা কীরকমভাবে হচ্ছে সেটা দেখব। সাধারণত গ্যাসের পরিবহনটা কীরকমভাবে হচ্ছে সেটা দেখব। দেখো, ট্রান্সপোর্ট অফ গ্যাস হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল সলিউশন অর্থাৎ ভৌত দ্রবণ হিসেবে, আর একটা হচ্ছে যে হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে, যদি অক্সিজেনের ক্ষেত্রে যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, যে অক্সিজেন কীরকমভাবে বাইন্ড করবে, অক্সিজেন বাইন্ড করবে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে, আর কার্বন ডাইঅক্সাইড কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে। কি কতটা করে সেটা আমার দেখার আছে। ঠিক আছে, চলো একবার দেখে নিই, সোজা ব্যাপার। যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট অতি অবশ্যই করবে। দেখো কি হচ্ছে ট্রান্সপোর্ট অফ CO2, ট্রান্সপোর্ট অফ O2, ট্রান্সপোর্ট অফ O2 অর্থাৎ অক্সিজেনের পরিবহনটা কীরকমভাবে আছে। একটা দেখলাম যে অক্সিজেনের এক্সচেঞ্জ, দেখলাম গ্যাসের এক্সচেঞ্জ, আর এটা দেখলাম যে ট্রান্সপোর্ট পরিবহন, এটা কীরকমভাবে হচ্ছে। এটা হচ্ছে একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে ফিজিক্যাল সলিউশন রূপে, আর একটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ফিজিক্যাল সলিউশনভাবে হচ্ছে, আর কি হচ্ছে তোমার কার্বনেট আয়ন গঠনের মাধ্যমে হচ্ছে, আর হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে হচ্ছে। অক্সিজেনের ক্ষেত্রে ভৌত দ্রবণ রূপে, আর হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে। অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়? ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়? 3%। অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে 97%। অক্সি কোনটা? হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন গঠন করে, এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। ক্লিয়ার? ঠিক আছে। আর তোমার ট্রান্সপোর্ট অফ CO2, ট্রান্সপোর্ট অফ CO2, এটা কি বলছে? ট্রান্সপোর্ট অফ CO2, এটাও ঠিক তোমার একই ব্যাপার। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হচ্ছে, আর হচ্ছে তোমার কি বাইকার্বনেট আয়ন গঠনের মাধ্যমে, আর হচ্ছে কি কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে। হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে। ঠিক আছে। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট পরিবাহিত হয়? ভৌত দ্রবণ রূপে তোমার 7%। আর বাইকার্বন আয়ন গঠনের মাধ্যমে পরিবাহিত হয় তোমার কি 70%। আর কার্বক্সি হিমোগ্লোবিন গঠনের 7%, 70% আর 23%। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এরকমভাবে পরিবাহিত হচ্ছে। তাহলে কি কি দেখলাম? যে এক্সচেঞ্জ অফ গ্যাস, হ্যাঁ, তো গ্যাসের এক্সচেঞ্জ কীরকম হচ্ছে, যে আংশিক চাপের তারতম্যের জন্য। আর এখানে তোমার ট্রান্সপোর্ট কীভাবে হচ্ছে, ট্রান্সপোর্টও দেখলাম যে কীরকমভাবে, যে একটা থেকে মানে অক্সিজেনে কীরকমভাবে হচ্ছে, যে ভৌত দ্রবণ রূপে আর কি অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে ট্রান্সপোর্ট অফ O2, ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট, বাইকার্বন আয়ন গঠনের কত পার্সেন্ট, কার্বক্সি হিমোগ্লোবিন গঠনের মধ্যে কত পার্সেন্ট। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতটাই। আর যারা যারা বুঝতে পারোনি অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং নিজেদের মধ্যে নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে থাকো। আরও ভালো ভালো ভিডিও আপলোড হবে।
ঠিক আছে, আজকে এতটাই। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।